আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মাটির ঘরের দেওয়াল চিত্র প্রবন্ধটি পাঠ করব এবং এটি পাঠের মাধ্যমে প্রত্যেকটি লাইন ধরে ধরে এর বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো মাটির ঘরের দেয়াল চিত্র। এই প্রবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা। তো মাটির ঘরের দেওয়াল চিত্র এই প্রবন্ধটি কার লেখা? তপন করের লেখা। তো প্রবন্ধে যাওয়ার আগে প্রবন্ধের লেখক তপন কর সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। দেখো, আমাদের প্রবন্ধটি যেখানে শেষ রয়েছে তার পরের পৃষ্ঠাতেই রয়েছে তপন কর সম্পর্কে লেখা। তপন কর জন্ম হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। তো এই প্রাবন্ধিকের যিনি এই প্রবন্ধটি লিখেছেন তার জন্ম হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। হাওড়ায় বসবাস করেন তিনি। সরকারি চারু ও কারু মহাবিদ্যালয় থেকে 1975 সালে স্নাতক হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে সরকারি বিদ্যালয়ে শিল্প শিক্ষক হিসেবে তিনি কিন্তু নিযুক্ত রয়েছেন বর্তমানকালে। তার রচিত উল্লেখযোগ্য বই অসামান্য মানভূম, ছবি আঁকতে শেখা প্রভৃতি। তাহলে তার রচিত উল্লেখযোগ্য বই অসামান্য মানভূম, ছবি আঁকতে শেখা প্রভৃতি, এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এখানে একটা প্রশ্ন রয়েছে। মাটির ঘরের দেয়াল চিত্র রচনাংশটি লেখকের মাটির ঘরের দেওয়াল চিত্র প্রবন্ধের একটি সংকলিত ও সংক্ষিপ্ত অংশ। তাহলে আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে সেই পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া? প্রাবন্ধিক তপন কর রচিত ঘরে দেয়াল চিত্র প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি পাঠ্যাংশে। এবার এই পাঠ্যাংশটি পাঠের মাধ্যমে আমরা বিষয়বস্তুর বিশ্লেষণ করব। দেখো, পাঠ্যাংশটির নাম কি? মাটির ঘরে দেয়াল চিত্র। এই নাম থেকেই কি বোঝা যাচ্ছে? মাটির ঘরের দেওয়াল চিত্র এই নামের মধ্যেই বোঝা যায়। পাঠ্যাংশটিতে কি রয়েছে? মাটির ঘরে চিত্রিত বিভিন্ন ছবির কথা বলা হয়েছে। মাটি দিয়ে তৈরি যে ঘরগুলো, সেই ঘরের দেওয়ালের অঙ্কিত বিভিন্ন চিত্র, সেগুলো সম্পর্কেই আমরা এই প্রবন্ধে জানতে পারবো। দেখো, পাঠ্যাংশটি পাঠ করা যাক এবারে। দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই। তাহলে দেওয়াল চিত্র কারা এঁকে থাকেন? সাধারণত গ্রামের মেয়েরাই। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন, আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলোর মধ্যেই। তাহলে এখানে প্রথমে ছোট্ট একটু প্যারা, সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি। এই মাটির ঘরের দেওয়াল চিত্র সাধারণত কারা এঁকে থাকেন? সাধারণত গ্রামের মেয়েরা এঁকে থাকেন। সেই চিত্রণের বিষয়বস্তু, অর্থাৎ কি আঁকা হবে, কি ছবি আঁকা হবে, সেটাও কিন্তু নির্ধারণ করেন মেয়েরাই, এবং কি দিয়ে আঁকা হবে, কি উপাদান দিয়ে সেই ছবিগুলো আঁকা হবে, সেগুলোও কিন্তু সংগ্রহ করেন মেয়েরাই। এবং তার জন্য তাদের আলাদা করে সময় বেছে রাখতে হয় না। তারা সংসারের কাজের মধ্যেই, নিয়মিত সংসারের যে কাজ রয়েছে সেই কাজগুলো সেরে তার ফাঁকেই সময় বার করে কিন্তু তারা এই মাটির ঘরে দেওয়াল চিত্রগুলো তৈরি করেন। চলে আসি পরের প্যারায়। লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলেন, সাধু ভাষায় বলেন পুরুলিয়া, সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোকসমাজে দেওয়ালে ছবি আঁকার চল আছে। তাহলে লেখক এখানে কোন জায়গার কথা উল্লেখ করেছেন? পুরুলিয়া, এই জায়গাটির কথা উল্লেখ করেছেন, যেটাকে চলতি ভাষায় কি বলা হয়? পুরুল্লা। তো এই পুরুলিয়া জেলাকে কেন্দ্র করেই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ের লোকসমাজে এই দেয়ালে ছবি আঁকার চল আছে। পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয়। এটা কিন্তু আমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে। পূর্বতন মালভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান। তাহলে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? পূর্বতন মালভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয়। পীঠস্থান কাকে বলে? পীঠস্থান বলা হয় সুপ্রাচীন দেবতার মন্দিরকে বলা হয় পীঠস্থান।
এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ, বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্রণ হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো জেলার নাম পেলাম যেখানে এই মাটির ঘরে দেয়ালে বিভিন্ন চিত্র আঁকার চল আছে, যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ, বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্রণ হয়ে থাকে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভুবিজ, মুন্ডা, ওরাও, খেড়িয়া, শবর, কোল, বিড়হড় প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর। দেখো, বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদের অনেকের নাম উল্লেখ করা হলেও লেখক এখানে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে অনেকের এই সমস্ত আদিবাসীদের মধ্যে, যেমন সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেড়িয়া, শবর, কোল, বিড়হড় প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের মধ্যে মাটির ঘর থাকলেও, মাটির ঘর তৈরির চল থাকলেও কেবলমাত্র সাঁওতালরাই অগ্রসর। কিসে? সাঁওতালরাই বেশিরভাগ অগ্রসর মাটির ঘরের দেয়াল চিত্র অঙ্কনে। তাহলে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে মাটির ঘর তৈরির চল থাকলেও তাদের মধ্যে কিন্তু মাটির ঘরের দেওয়ালে চিত্র অঙ্কনে কারা এগিয়ে রয়েছে? সাঁওতালরা এগিয়ে রয়েছে। অর্থাৎ সাঁওতালরাই সাধারণত বেশি অগ্রসর মাটির ঘরের দেওয়াল চিত্র অঙ্কনে। পাশাপাশি ভূমিজ ও খেড়িয়াদের চিত্রণও যথেষ্ট উন্নত। তাহলে আর দুটো আদিবাসী সম্প্রদায়ের নাম বলা হচ্ছে সাঁওতালদের পাশাপাশি ভূমিজ ও খেড়িয়া, এই দুটো সম্প্রদায়ের নাম কিন্তু আমরা পেলাম যারা মাটির ঘরের দেওয়াল চিত্র অঙ্কনে প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মাটিকেই বেছে নিয়েছেন। এখানে লেখক বলেছেন যে পশ্চিমবঙ্গের সর্বত্রই মাটি সুলভ হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা রয়েছে সব জায়গাতেই মোটামুটি মাটি পাওয়া যায়, মাটি সুলভ হওয়ায় সহজে পাওয়া যায়। এর জন্য গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মানুষ মাটিকেই বেছে নিয়েছেন। মাটির ঘরের দেয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলি অস্থায়ী, অর্থাৎ এগুলো কিন্তু চিরস্থায়ী নয়। অর্থাৎ একটি ছবি দেওয়ালে আঁকা হলো, সেটি সারা জীবন একইভাবে ওই ছবিটাই থাকবে সেটা কিন্তু নয়। অর্থাৎ এটা কিছু দিনের জন্য সেই ছবিটাকে আঁকা হয়। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে মাটির ঘরের দেয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য কি, মাটির ঘরের দেওয়ালের চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো অস্থায়ী, অর্থাৎ সেগুলো কিছু দিনের জন্য, সেগুলো কিন্তু চিরস্থায়ীভাবে সেই দেওয়ালে একই ছবি থাকবে না। সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয়। তাহলে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে সাধারণত কী উপলক্ষে এই দেওয়ালে চিত্র অঙ্কন করা হয়? তখন আমাদের লিখতে হবে সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি রচিত হয়। আমি আরও একবার বলছি যাতে তোমাদের মনে থাকে। আমরা যদি এই প্রবন্ধটিকে খুঁটিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাদের যে ধরনের প্রশ্নই করুক না কেন আমরা সমস্ত প্রশ্নের উত্তরই পারবো। এর জন্য আমাদেরকে আগে প্রবন্ধটি ভালো করে বুঝতে হবে। তাহলে সাধারণত কী উপলক্ষে এই চিত্রগুলো আঁকা হয়? সাধারণত আশ্বিনের দুর্গাপূজা, আশ্বিন মাসের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি উপলক্ষে এই চিত্রগুলো কিন্তু অঙ্কন করা হয়। চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলংকার হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ গৃহের সেই বাড়িটির সৌন্দর্য আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্য, সৌন্দর্যের অলংকার হিসেবে কিন্তু চিত্রগুলি অঙ্কন করা হয়। যেমন আমরা আমাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অলংকার পরি, সেই রকম লেখক এখানে বলছেন যে বাড়িগুলির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চিত্রগুলি যেন অলংকার হিসেবে ব্যবহৃত হয়। সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুই পাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই
দেখা যায়। তো এখানে কিন্তু আমাদের একটা লোক সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে। সেটা কি? লেখক বলেছেন সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে অর্থাৎ ঘরের দরজার ওপর দিকে ও দুই পাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষি সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়। এটা একটা লোক সংস্কৃতির অংশ কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। যদিও মাটির ঘরের দেওয়াল চিত্র অর্থাৎ মাটির ঘরের দেওয়াল চিত্রণের যে ব্যাপারটা, এটাও কিন্তু লোক সংস্কৃতিরই একটা অংশ। এরপর চলে আসি পাঠ্যাংশের পরবর্তী অংশে। সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেন। এখানে কিছু কিছু গোষ্ঠীর নাম বলেছেন যারা কালী পূজা অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যায় যে কালী পূজা হয় সেই কালী পূজা উপলক্ষেই গৃহে এই চিত্রগুলো অঙ্কন করে থাকেন। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে যে কার্তিক মাসের অমাবস্যার কালী পূজাকে কেন্দ্র করে কোন কোন গোষ্ঠীগুলো বাড়ি অলঙ্করণের জন্য গৃহে বা বাড়িতে চিত্র অঙ্কন করেন? তখন আমাদের বলতে হবে যে সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলো কী করে? ইত্যাদি গোষ্ঠীগুলো কালী পুজোর সময় অর্থাৎ কার্তিকের অমাবস্যার সময় কিন্তু তারা গৃহমার্জনা বা গৃহের সৌন্দর্য বাড়ানোর জন্য বা অলঙ্করণের জন্য তারা গৃহের দেওয়ালে চিত্র অঙ্কন করেন। এই তিথিতেই রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাড়াখুটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। তো এখানে লোক সংস্কৃতির বিভিন্ন উৎসবের নাম কিন্তু এখানে রয়েছে। বলছে এই তিথিতেই অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতেই রাঢ়বঙ্গ অঞ্চলে কৃষিজীবী সমাজের কয়েকটি প্রাচীন উৎসবের নাম গোবন্দনা অর্থাৎ গোমাতা বা গরু, সেই গরুকে বন্দনা, অলক্ষ্মী বিদায়, কাড়াখুটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। সমগ্র ঘরবাড়ি মেরামতি লেপা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান, গোহাল, ধানের গোলা বা মরাই বা মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। আলপনা অর্থাৎ যে চিত্রগুলো অঙ্কন করা হয় সেগুলোকেই বলা হয় আলপনা। বলছে সমগ্র ঘরবাড়ি মেরামতি অর্থাৎ ঘরবাড়ি যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় তো সেগুলোর মেরামতি, লেপা মোছা করার পর গৃহাঙ্গনের অর্থাৎ গৃহের বাড়ির যে উঠোন তার প্রবেশদ্বার, গৃহের যে অঙ্গন রয়েছে সেই গৃহাঙ্গনের প্রবেশদ্বার যেখান থেকে ঢোকা হয় বাড়িতে, সেখান থেকে উঠোন, গোহাল অর্থাৎ যেখানে গরু থাকে, ধানের গোলা অর্থাৎ যেখানে ধান রাখা হয় বা মরাই, এবং মূল বাসগৃহ যেখানে থাকে সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় বা চিত্র আঁকা হয়। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র। এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। লেখক এনে বলছেন সাধারণত জ্যামিতিক আকার মিশ্রিত অর্থাৎ যে আলপনাগুলো তৈরি করা হয়, যে চিত্রগুলো অঙ্কন করা হয় সেই চিত্রের মধ্যে কিন্তু জ্যামিতিক আকার মিশ্রিত থাকে। জ্যামিতিক আকারকে আশ্রয় করে এগুলো আঁকা হয়। কোথাও দেখা যায় সমান্তরাল সরল রেখা, কোথাও চতুষ্কোণ দেখা যায়, কোথাও ত্রিভুজ দেখা যায়। তাই বলছেন চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা, অর্থাৎ একটি চতুষ্কোণের ভিতর একটি চতুর্ভুজের ভিতর আরও একটি চতুর্ভুজ বসিয়ে করা হয় নকশা, কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় আরও ত্রিভুজ। আমরা অবশ্যই জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো সম্পর্কে পড়েছি, তো সেগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে। সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো। এখানে ভালো করে বোঝো, বলছে ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা অর্থাৎ চারদিক ঘিরে থাকা যে মূল বেদি, সেই বেদিটিকে করা হয় কালো। তার সমান্তরালে টানা হয় বিঘাতখানেক চওড়া, বিঘাত অর্থাৎ এক বিঘাত, এখান থেকে এই আঙুল থেকে এই আঙুল পর্যন্ত
1 বিঘাত আমরা যারা জানি না তাদের জন্য বললাম, তার সমান্তরালে টানা হয় বিঘত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা, আর তার উপর সমান ছাড় দিয়ে আরও একটি সমান্তরাল কালো রেখা, এর ওপর সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে। এখানে কিন্তু কিভাবে ছবি মানে সেই চিত্রগুলো অঙ্কন করা হয় তার পদ্ধতিগত একটা দিক লেখক এখানে তুলে ধরেছেন। সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে। সাধারণভাবে এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এই দেখো এখানে আমাদের সেই একটা ছবির দৃশ্য রয়েছে। দেখো এখানে কিন্তু এই যে টালির ঘরের চালা আর এটি দেওয়াল, তো এখানে সেই চতুর্ভুজের মধ্যে আরও চতুর্ভুজ বসিয়ে সমান্তরাল রেখা বসে কিন্তু সুন্দর করে এই ছবিগুলো অঙ্কন করা হয়েছে। ছবিটি অঙ্কন করা হয়েছে, দেওয়াল চিত্রটি অঙ্কন করা হয়েছে, তার একটি দৃশ্য কিন্তু আমাদের এখানে ফুটে উঠেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত অসাধারণ একটি চিত্র আমাদের এই দেওয়ালে ফুটে উঠেছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটি দেখলাম যে পদ্ধতিগত দিক, দেওয়াল চিত্র অঙ্কনের পদ্ধতিগত দিক, সেটা হচ্ছে সাঁওতালরা যেভাবে ছবি আঁকে তাদের দেওয়াল চিত্র অঙ্কনের পদ্ধতিগত দিক। এবার আমরা চলে আসি সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মী ও অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। অর্থাৎ সাঁওতাল বাদে ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠী তারা যে চিত্র অঙ্কন করে থাকেন তাদের প্রধান লক্ষণ কি? চিত্র অঙ্কনের তাদের প্রধান লক্ষণ হচ্ছে পদ্ম। একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির ওপর যে ছেদবিন্দুদ্বয় পাওয়া যায় তার উপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। অর্থাৎ একটি গোল বৃত্ত অঙ্কন করে মূল কেন্দ্রকে ধরে আরও ছোট ছোট অনেক গোল বৃত্ত অঙ্কন করলে তার মধ্যে যে পদ্মের একটি রেখাচিত্র পাওয়া যায়, সেই রকম ধরনের চিত্রই কিন্তু সাধারণত ভূমিজ, কুর্মী এবং অন্যান্য গোষ্ঠীর মানুষেরা অঙ্কন করে থাকেন। এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে ভরিয়ে দেওয়া হয়, অর্থাৎ পদ্মের আলাদা আলাদা পাপড়িগুলিকে বিভিন্ন রঙে ভরানো হয়। কখনো কখনো দেখা যায় একটা টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে। সেখানেও বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায়। শতদল অর্থাৎ পদ্ম বলেই বোঝা যায়। এই পদ্মটিকে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। তাহলে এখানে একটি ছোট্ট প্রশ্ন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক কাকে বলা হয়? মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। এখানে একটি চিত্র আমাদের কিন্তু লেখক তুলে ধরেছেন সেটিকে বোঝানোর জন্য। এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো মোরগ ঝুঁটি। আরও একটি যে বিষয়টি উঠে আসে সেটি হলো মোরগ ঝুঁটি। এটি কি? এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ। যখন মোরগ ঝুঁটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় মোরগ ঝুঁটির ঝাড় বা মুরগা ঝাড়। চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা, অর্থাৎ সেই চিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্য, অর্থাৎ সূর্য উঠছে সবে এরকম সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধা ফোঁটা পদ্ম এবং সেই সূর্যগুলির মাঝে মাঝে থাকে কি একটি করে আধা ফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্য স্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানান রকমের ছোট ছোট মোটিভ। সেগুলি কি? সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। তাহলে সেই পদ্মের পাশাপাশি কি থাকে? বা মোরগ ঝুঁটির চালচিত্রের মধ্যে আর কি নকশা থাকে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। তখন আমাদের যদি প্রশ্ন আসে যে মোরগ ঝুঁটির চালচিত্রে আর কি নকশা থাকে, তখন আমাদের বলতে হবে যে মোরগ ঝুঁটির চালচিত্রে আমাদের আরও নকশা থাকে। সেগুলো হলো ইস্কাবন, হরতনের চিহ্ন, এগুলো কিন্তু তাসের বিভিন্ন চিহ্ন বা ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি থাকে।
উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। অর্থাৎ এই যে চিত্রগুলো সেগুলো কখনো কখনো দেখা যায় যে বিচিত্র বর্ণ, অর্থাৎ একটি রং কিন্তু সেখানে থাকে না, বিভিন্ন রং সেখানে থাকে। বিচিত্র বর্ণ ব্যবহার করা হয় যখন অনেক বর্ণের ছটা থাকে, তখন কিন্তু সেই চিত্রগুলো আমাদের চোখে আগে পড়ে, মনোযোগ আকর্ষিত হয় বা দৃষ্টি আকর্ষিত হয়। এর জন্যই সাধারণত বিভিন্ন রং বা বিচিত্র রং ব্যবহার করা হয়। কিন্তু প্রাবন্ধিক এখানে বলছেন যে এগুলো বিচিত্র রঙের সমাবেশেও যেমন আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। অত্যন্ত মসৃণভাবে নিকানো দেওয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। দেখো, এটা ভালো করে বুঝতে হবে যে অত্যন্ত মসৃণভাবে নিকানো, এখানে নিকানো শব্দের অর্থ হচ্ছে গোবর, তারপরে মাটি, জল এগুলো দিয়ে যে দেওয়াল সেটিকে লেপে দেওয়া বা লেপন করা। তারপরে তার উপর কি করবে? অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া। এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে। এই মাটির রংটা কি? ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে, সাদা সাদা ভাব। সাদাটে বলেই এ মাটির স্থানীয় নাম দুধে মাটি। তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে দুধে মাটি আসলে কি? আসলে দুধে মাটি বলতে সাদাটে রঙের যে বেলে মাটি সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এই মাটির প্রলেপটি ভিজে থাকতেই এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেয় ছবি। অর্থাৎ যে মাটি দিয়ে লেপন করা হলো, দুধে মাটি অর্থাৎ যে সাদা রঙের যে বেলে মাটি, সেটি দিয়ে লেপন করার পরে সেই মাটির প্রলেপটি ভিজে থাকতেই তার উপরে হাতের আঙুলের ডগা দিয়ে কিন্তু টেনে টেনে ছবি এঁকে দেয়। তো সেই ছবির বিষয়বস্তু কি হয়? বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মোরগ ঝুঁটির ঝাড় তো থাকেই। অর্থাৎ আমরা এর আগে পড়েছি যে মোরগ ঝুঁটির ঝাড় একটি গুরুত্বপূর্ণ বা বিশেষত্বপূর্ণ চিত্র। তো লেখক এখানে বলছেন যে বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মোরগ ঝুঁটির ঝাড় তো থাকেই, অর্থাৎ মোরগ ঝুঁটির ঝাড় তো অবশ্যই অঙ্কন করা হয়। তার সঙ্গে কদম ঝাড় অঙ্কন করা হয়, শালুক লতা অঙ্কন করা হয় প্রভৃতি প্রায়শই চোখে পড়ে। কদম ঝাড়, শালুকলতা ও প্রায়শই চোখে পড়ে। এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি নেই। তাহলে এর আরও একটা বৈশিষ্ট্য আমরা মাটির ঘরের দেওয়াল চিত্রের পেলাম, যে কোনো গোপন স্থান যেখানে মানুষের চোখ পড়ে না বা যেখানে কোনো মানুষজন দেখতে পারবে না, এরকম কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি কিন্তু নেই। বরং দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবেই দেওয়াল চিত্র নির্বাচন করা হয়। অর্থাৎ দেওয়াল চিত্রগুলো এইভাবে নির্বাচন করা হয় যাতে অনেক দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। অর্থাৎ অনেক দূর থেকে মানুষ যে চিত্রটি অঙ্কন করা হয়েছে সেটা যেন মানুষের চোখে পড়ে, এই রকম স্থানেই কিন্তু সেই ছবিগুলোকে অঙ্কন করা হয়। সেজন্য শুধুমাত্র বাসগৃহের দেওয়াল নয়, তাই লেখক বলছেন যে শুধুমাত্র যে বাড়িতে বসবাস করে সেই বাড়ির দেওয়াল নয়, প্রাচীর গাত্রে কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেওয়ালও এই ছবিগুলো অঙ্কন করার জন্য নির্বাচিত হয়। অর্থাৎ মাটির ঘরে দেওয়াল চিত্রে যে শুধুমাত্র যে ঘরে তারা বসবাস করে সেই ঘরের দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই যে এই চিত্রগুলো অঙ্কন করা হয় তা কিন্তু নয়। প্রাচীরের গায়ে কিংবা অন্য যে কোনো রকমের দেওয়ালও নির্বাচিত করা হয় যাতে সকলে সেই যে অঙ্কনের যে মাধুর্য সেটাকে উপলব্ধি করতে পারে। এর মাধ্যমে সে আদিবাসী সম্প্রদায় যাদের মধ্যে এই মাটির ঘরে দেওয়াল চিত্র অঙ্কন করার রীতি রয়েছে, যে তাদের সংস্কৃতি রয়েছে, সেটা যেন অন্যরা সকলে উপভোগ করতে পারে, তেমন জায়গায় কিন্তু নির্বাচন করা হয় এই চিত্রগুলো অঙ্কন করার জন্য। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের একই ক্লাসের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।